হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমরা অলরেডি কস্ট শিটের উপর বেশ কয়েকটা অঙ্ক করেছি। আশা করি তোমরা অঙ্কগুলো দেখেছো এবং বাড়িতে প্র্যাকটিস করেছো। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখো, আর যারা দেখেছো তাদেরকে আমার অনুরোধ বা রিকোয়েস্ট, তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা অবশ্যই আমাকে জানাও। কিভাবে জানাবে? আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যম দিয়ে তোমরা আমাকে জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা আমার চ্যানেল ডেসক্রিপশান এবং ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়া আজকে আমরা কস্ট শিটের অঙ্ক করব, আগামী দিনে আরও আমরা কস্ট শিটের অঙ্ক করব। কিন্তু শুধু কস্ট শিট নিয়ে থাকলে তো চলবে না, আমাদের সিলেবাস অনেক বিশাল। কস্ট শিটের আমরা আর একটা দুটো অঙ্ক করে আমরা পরবর্তী নতুন চ্যাপ্টারের মধ্যে এন্ট্রি করব এবং তার কিছু অঙ্ক করব। সমস্ত সিলেবাসগুলোকে আমাদের কভার হয়ে যাওয়ার পর আমরা ফাঁকে ফাঁকে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক তোমাদেরকে একদম রিভাইজ করিয়ে মুখস্থ করিয়ে দেওয়ার মতো করিয়ে দেব, যাতে তোমাদের পরীক্ষায় কোনো রকমের মিস না হয়, অসুবিধা না হয়। তাই আমি তোমাদেরকে বলছি যে তোমরা আমাদের পরবর্তী লেকচার, পরবর্তী ভিডিও, পরবর্তী অঙ্ক যাতে দেখতে মিস না করো, ভুল না করো, তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। এখন দেখো, আজকে আমরা একটা ভালো অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কটা ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষে অত্যন্ত ইম্পর্টেন্ট। এটাও কস্ট শিটের উপর একটা অঙ্কটা আমি সংক্ষেপে তোমাদেরকে পড়ছি। তোমরা অঙ্কটা আমার বোর্ডে দেখতে পাচ্ছ বা তোমরা তোমাদের মোবাইলে বা অন্য কোথাও দেখতে পাচ্ছ। অঙ্কটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা অঙ্কটা ভালো করে দেখে নাও। অঙ্কটা হচ্ছে কি, যে একটা মাসের কিছু তথ্য বা ডাটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে এই মাসে এই কোম্পানিটা টোটাল প্রোডাক্ট প্রডিউস করেছে 20,000 ইউনিট। ওপেনিং স্টক কিছু ছিল না। এই 20,000 ইউনিটের প্রডিউস করলেও মার্কেটে সেল করতে পেরেছে 18,000 ইউনিট। অর্থাৎ এই দুটো ইনফরমেশান থেকে আমরা সহজেই বুঝতে পারছি 2,000 ইউনিট আনসোল্ড অবস্থায় পড়ে থাকছে। এরকম আনসোল্ড প্রোডাক্ট অনেক জায়গাতেই থাকতে পারে, সেটা আমি আগের অঙ্কগুলোতে বুঝিয়ে বলেছি। আজকে আমার যতটুকু দরকার আমি তোমাদেরকে ততটুকুই বলবো। এই 20,000 ইউনিট প্রডিউস করতে গিয়ে খুব ভালো করে বোঝো, এই 20,000 ইউনিট, তাই আমি লিখেছি স্টেটমেন্ট অফ কস্ট শিট পিরিয়ড 4 উইকস এন্ডেড 30/6/2017। অর্থাৎ 2017 জুন মাসে যে প্রোডাকশানটা হয়েছিল তার কস্ট শিটটা আমরা তৈরি করছি। একদিকে লিখেছি আউটপুট 20,000 ইউনিট, অন্যদিকে লিখেছি ইউনিট সোল্ড 18,000 ইউনিট। আর কস্ট শিটের যে নর্মাল ছক বা টেবিল, সেটা আগের দিনেও বলেছি, সেই ছকটাই আমি করেছি। এবার তোমরা ভালো করে বুঝে নাও। আমাদের অঙ্কে বলে দেওয়া আছে, বলে দেওয়া না থাকলেও আমাদেরকে যেভাবে হোক এই জিনিসটাই ক্যালকুলেশন করে বার করতে হবে। সেটা নর্মাল বুদ্ধি দিয়ে যেভাবে করা সম্ভব তোমরা তোমাদের মতো করবে। এই ফিগারটা বের করতে পারলেই হবে, কারোরই কোনো ভুল হবে না। র মেটেরিয়াল কনজিউম মানে এই 20,000 প্রোডাকশান করতে যে আমার কতখানি র মেটেরিয়াল লেগেছে। অঙ্কে প্লেন বলে দেওয়া হয়েছে 4,000 টাকার র মেটেরিয়াল লেগেছে। তাহলে আমরা 20,000 প্রোডাক্ট তৈরি করেছি, 4,000 টাকার র মেটেরিয়াল লেগেছে। এক একটা প্রোডাক্টের জন্য র মেটেরিয়াল লাগছে 0.200 রুপিস। কী করে করলাম? এই 4,000কে 20,000 দিয়ে ভাগ করতে এই ফিগারটা পার ইউনিট র মেটেরিয়াল কনজাম্পশন বেরিয়ে এলো। এরপর অঙ্কেই দেয়া রয়েছে, দেখো ভালো করে দেখে নাও, অঙ্কে দেয়া রয়েছে ওয়েজ বাবদ এই 20,000 ইউনিট প্রোডাকশান করতে ওয়েজ বাবদ খরচ হয়েছে 6,000 টাকা। এক ইউনিটে তাহলে কত টাকা করে ওয়েজ লাগছে? 6,000কে 20,000 দিয়ে ভাগ করে পেয়েছি 0.30।
ডাইরেক্ট এক্সপেন্স বা চার্জেবল এক্সপেন্স এই অঙ্কটার মধ্যে কিছু দেয়া নেই, যদি দেয়া থাকতো সেটাকেও আমরা এখানে লিখতাম। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স তিনটেকে যোগ করেই প্রাইম কস্ট হয়। এই কটা জায়গায় হচ্ছে প্রাইম কস্টের মধ্যে যা আছে সব ডাইরেক্ট। আমাদের এখানে 20,000 প্রোডাক্ট তৈরি হয়েছে, তাতে আমার ডাইরেক্ট এক্সপেন্স বা প্রাইম কস্ট লেগেছে 10,000 টাকা, পার ইউনিটে আমার 0.500 করে ডাইরেক্ট কস্ট ইনকার করেছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরের যে পর্যায়গুলো রয়েছে, স্টেপগুলো রয়েছে, আমি তোমাদেরকে বলে দিয়েছি। প্রাইম কস্টের পরেই থাকছে ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের পরেই থাকে কস্ট অফ প্রোডাকশান, কস্ট অফ প্রোডাকশানের পরেই থাকে কস্ট অফ গুডস সোল্ড, তারপরে থাকে সেলিং প্রাইস, আর এই জায়গাটাতে থাকে প্রফিট। তাহলে আমরা অঙ্কটার মধ্যে প্রাইম কস্ট পেয়ে গেছি। অঙ্কটার মধ্যে আমরা প্রাইম কস্ট পেয়ে গেছি 10,000, পার ইউনিট প্রাইম কস্ট 50 পয়সা, এবং আমরা প্রোডাক্ট তৈরি করতে পেরেছি 20,000 ইউনিট। এই প্রাইম কস্টের সঙ্গে ওয়ার্কস ওভারহেড যোগ করব। আমি লিখেও দিয়েছি এখানে ব্র্যাকেটে যোগ। ওয়ার্কস ওভারহেড মানে হচ্ছে ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে। আমাদের এখানে বলেছে ফ্যাক্টরির মধ্যে 1,000 আওয়ার্স, 1,000 আওয়ার্স খরচা হয়েছে প্রোডাকশান করতে, টাইম লেগেছে, এবং পার আওয়ার আমাদের এক্সপেন্স ইনকার করেছে। অঙ্কের মধ্যে দেয়াই রয়েছে, তোমরা অঙ্কটা ভালো করে দেখো, 50 পয়সা পার আওয়ার। তার মানে ওয়ার্কস ওভারহেড বাবদ আমার খরচ হচ্ছে অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য ম্যাথ 1,000 আওয়ার অ্যাট দ্য রেট অফ 0.50 পার আওয়ার। তার মানে হচ্ছে 500 টাকা। টোটাল 500 টাকা আমার ওয়ার্কস ওভারহেড খরচ হয়েছে। তাহলে একটা প্রোডাক্টের জন্য ওয়ার্কস ওভারহেড খরচ হচ্ছে কত? এই 500কে 20,000 দিয়ে আমি ডিভাইড করে পেয়েছি 0.0250। প্রাইম কস্ট আর ওয়ার্কস ওভারহেড যোগ করলে যে জিনিসটা পাওয়া যায় তাকে বলা হয় ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের অপর নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট। 20,000 ইউনিটই রইল, এর সাথে 10,000-এর সাথে ওয়ার্কস ওভারহেড 500 যোগ করে 10,500, অর্থাৎ 20,000 ইউনিটের ওয়ার্কস কস্ট হয়েছে 10,500 টাকা। তাহলে 1 ইউনিটের ওয়ার্ক কস্ট কত? প্লেন এটাকে 20,000 দিয়ে ভাগ, 0.520। এই ওয়ার্কস ওভারহেডের সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যদি যোগ করা যায় তাহলে আমরা পেয়ে যাব কস্ট অফ প্রোডাকশন। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে যে 20% অন ওয়ার্ক কস্ট। তাই আমি লিখলাম অফিস অ্যান্ড ওভারহেড 20% অন ওয়ার্ক কস্ট, অর্থাৎ এই 10,500 20%, তার মানে হচ্ছে 10,500 ইন্টু 20/100 করলে ক্যালকুলেটর মেরে দেখো 2,100 টাকা। অর্থাৎ অফিস অ্যান্ড ওভারহেড বাবদ খরচ হচ্ছে 2,100 টাকা। তাহলে এক ইউনিটে অফিস অ্যান্ড ওভারহেড বাবদ খরচ হচ্ছে কত? 0.105। ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করলে কস্ট অফ প্রোডাকশান, অর্থাৎ 20,000 ইউনিট যে আমরা তৈরি করেছি তাতে আমাদের কস্ট অফ প্রোডাকশান লেগেছে 12,600। এক ইউনিটে আমাদের লাগছে কত? 12,600কে 20,000 দিয়ে ভাগ করো, ভাগ করলেই তোমরা ক্যালকুলেটর মেরে দেখো 0.630। এটাই হচ্ছে কস্ট অফ প্রোডাকশান। মানে আমরা এই জুন মাসে যে 20,000 প্রোডাক্ট তৈরি করেছি, তৈরি করতে
একটা প্রোডাক্টের জন্য আমাদের খরচ হয়েছে 0.630। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তবু তোমাদেরকে আমরা রিকোয়েস্ট বলছি, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানাও। আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের যার যে কোনো প্রশ্ন থাকবে, যে কোনো ডাউট থাকবে, তোমরা অবশ্যই আমাকে জানাবে উইদাউট হেজিটেশন। কোনো রকম হেজিটেশন বা চিন্তার ব্যাপার নেই, নির্দ্বিধায় তোমরা আমাকে জানাতে পারো। আমাদের অঙ্কটা প্রায় শেষের পথে চলে এসেছে। 20,000 প্রোডাক্ট তৈরি করতে আমাদের টোটাল খরচ হয়েছে 12,600 এবং একটা প্রোডাক্টের জন্য লেগেছে 0.630। এই 20,000 প্রোডাক্ট করলেও আমরা বিক্রি করতে পেরেছি 18,000 ইউনিট, অর্থাৎ আমাদের হাতে 2,000 ইউনিট আনসোল্ড অবস্থায় পড়ে থাকছে। 20,000 থেকে 2,000 বাদ দিলে পড়ে থাকছে 18,000। এই 18,000 ইউনিটই আমরা সেল করেছি। এই 18,000 ইউনিটটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এখান থেকে এই 2,000 বাদ দিয়ে যেমন কত ইউনিট বিক্রি করলাম বার করলাম, তেমন এই 2,000 ইউনিটের কস্ট কত সেটাও আমাকে এখানে লিখে টোটাল কস্ট থেকে বিয়োগ করে যে পরিমাণ প্রোডাক্ট আমি বিক্রি করছি তার কস্ট প্রাইস কত আমাকে বার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 2,000 ইউনিটের কস্ট প্রাইস বার করব কেমন করে? এই জায়গাটার উপরে কিন্তু তোমাদের পরীক্ষায় অঙ্কের মার্ক ম্যাচ থাকবে। এর কস্ট প্রাইসটা হবে, ভালো করে বুঝতে হবে। আমরা ধরে নিচ্ছি ফিফো মেথডে থাকছে, তার মানে যে প্রোডাক্ট আগে তৈরি হয়েছে সেই প্রোডাক্ট আগে বিক্রি হয়ে যাচ্ছে, যে প্রোডাক্ট লাস্টে থাকছে সেই প্রোডাক্ট আমাদের কাছে আনসোল্ড অবস্থায় পড়ে থাকছে। কারণ আমাদের এই অঙ্ক ওপেনিং স্টক নেই। পরীক্ষায় প্রশ্নপত্রে ওপেনিং স্টকও থাকতে পারে, ক্লোজিং স্টকও থাকতে পারে। তাই এই ক্লোজিং স্টকটাই হচ্ছে আমার ফিফো মেথডকে আমি যদি কনসিডার করি, তাহলে এই টার্মে আমি যে প্রোডাক্ট তৈরি করেছি সেই প্রোডাক্টেরই একটা পার্ট 2,000 ইউনিট আনসোল্ড অবস্থায় পড়ে থাকছে। এই প্রোডাক্টগুলো তৈরি করতে যত টাকা লেগেছে 0.630, সেটাই হচ্ছে এই 2,000 ইউনিটের কস্ট প্রাইস। আমি বোঝাতে পারলাম কি জানি না। এই 2,000 ইউনিটকে এই রেট দিয়ে গুণ করে এই যেটা আনসোল্ড রয়েছে তার ভ্যালু পেয়েছি 1,260 টাকা। প্লেন বিয়োগ করে দিলাম, মাইনাস করতেই দেখো পেয়ে গেলাম 18,000 ইউনিট। এখান থেকে বিয়োগ করে পেলাম 11,340। এখানে কিন্তু রেট থেকে রেট বিয়োগ করবে না, কারণ এটা রেট, এটা একটা রেট, এটাও একটা রেট, তাই এটা রয়ে গেল 0.630। অর্থাৎ আমরা যে 18,000 ইউনিট মার্কেটে সেল করেছি তার কস্ট প্রাইস হচ্ছে 11,340। আবার বলছি, আমরা যে 18,000 ইউনিট সেল করেছি তার কস্ট প্রাইস হচ্ছে 11,340। একটার কস্ট প্রাইস হচ্ছে 0.630। আমরা যে প্রোডাক্ট 20,000 ইউনিট তৈরি করেছি তার টোটাল কস্ট প্রাইস 12,600। এক ইউনিটের 0.630। এরপর এই যে 18,000 ইউনিট আমরা বিক্রি করেছি, এই জায়গাটা আবার মন দিয়ে শোনো, এই জায়গাটার উপরও পরীক্ষায় অঙ্কের মার্ক ম্যাচ হবে। সেলিং ওভারহেড সব সময় ইনকার করে যে পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে তার উপর ভিত্তি করে। কি প্রোডাকশন করলাম সেটা নয়, যে পরিমাণ প্রোডাক্ট সেল হচ্ছে তার উপর ভিত্তি করে সেলিং ওভারহেড ইনকার করে। আমাদের অঙ্কে দেওয়া রয়েছে, অঙ্কটা তোমরা আরেকবার দেখে নাও, যে বলা হয়েছে সেলিং ওভারহেড পার ইউনিট 0.06 করে খরচা হয়েছে রুপিস। তাহলে 18,000 ইউনিট আমরা বিক্রি করেছি, এক ইউনিটে আমাদের খরচ হয়েছে 0.06 রুপিস করে। তাহলে 18,000 ইউনিটে আমাদের সেলিং ওভারহেড বাবদ খরচ হচ্ছে 1,080 টাকা।
পার ইউনিটে সেলিং ওভারহেড খরচ হয়েছে এইটাই 0.060। কস্ট অফ গুড সোল্ডের সাথে সেলিং ওভারহেড এই এক্সপেন্সটা যোগ করলে যে জিনিসটা পাওয়া যায় তাকে বলা হয় কস্ট অফ গুডস সেল। দেখো আমি এখানে সেটাই লিখেছি, 18,000 ইউনিট। আমি একটা লিখতে মিস করে গেছি, লিখে দিচ্ছি তোমাদের জন্য। এইটার নাম হচ্ছে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস হচ্ছে 18,000 ইউনিট, ভ্যালু 12,430, এক একটা 630। আমাদের অঙ্কে দেয়া রয়েছে এই যে 18,000 ইউনিট আমরা বিক্রি করেছি, এই 18,000 ইউনিট আমরা মার্কেটে বিক্রি করেছি 1 টাকা করে। আবার বলছি, 18,000 ইউনিটের কস্ট অফ সেল হচ্ছে 12,420। এই 18,000 ইউনিট মার্কেটে বিক্রি হয়েছে 18,000 টাকায়, অর্থাৎ 12,420 টাকার প্রোডাক্ট আমরা সেল করেছি 18,000 টাকায়। বেশি দামে বিক্রি করেছি, 5,580 টাকা দামে বেশি দামে বিক্রি করেছি। এইটাই হচ্ছে আমাদের প্রফিট। এই প্রফিটটা এইটা থেকে এটা বিয়োগ করেছি, যেটা আমি লিখেও দিয়েছি এখানে ব্যালেন্সিং ফিগার। ঠিক একটা প্রোডাক্টে এটা যখনই পেয়ে গেলাম, 18,000 ইউনিট আমার প্রফিট হয়েছে 5,580 টাকা, 1 ইউনিটে আমার প্রফিট হয়েছে 5,580কে 18,000 দিয়ে ভাগ করলাম, 0.310, অর্থাৎ 31 পয়সা পার ইউনিট আমার প্রফিট হয়েছে 31 পয়সা করে। তাহলে টোটাল সেলিং প্রাইস কস্ট অফ সেলের সাথে প্রফিট যোগ করে 1 পেয়েছি, 1.00, অর্থাৎ তো টোটাল সেলিং প্রাইস হচ্ছে 1 টাকা। টোটাল না, পার ইউনিট সেলিং প্রাইস হচ্ছে 1 টাকা, টোটাল সেলিং প্রাইস 18,000, টোটাল ইউনিট সোল্ড 18,000। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি পর্যায়গুলো আর একবার বলে দিচ্ছি। পর্যায়টা হচ্ছে, প্রথমে তোমরা প্রাইম কস্ট বার করবে, এখানে ডাইরেক্ট র মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজ, ডাইরেক্ট এক্সপেন্স তিনটেকে যোগ করে দেবে। তারপর তোমরা এইটার সাথে প্রাইম কস্টের সঙ্গে ওয়ার্ক কস্ট যোগ করবে, যোগ করেই ওয়ার্ক ওভারহেড যোগ করবে বা ফ্যাক্টরি ওভারহেড যোগ করবে বা ফ্যাক্টরি অন কস্ট যোগ করবে, একই নাম, এতগুলো করলেই তোমরা ওয়ার্ক কস্ট পেয়ে যাবে। ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস এবং অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করবে, যা যা ইনকার হচ্ছে পার্সেন্টেজেই বলুক যাই বলুক, প্রশ্নপত্রে যা বলবে এটার সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করলে কস্ট অফ প্রোডাকশান। এই কস্ট অফ প্রোডাকশানের মতলব বা মানে হচ্ছে আমরা যে পরিমাণ প্রোডাক্ট তৈরি করেছি তার টোটাল কস্ট কত, সেখানে আমরা কিছু অ্যাডজাস্ট করব, ওপেনিং যোগ করব, ক্লোজিং বিয়োগ করব, ফিনিশ গুডস করলেই আমরা যে ফিগারটা পেয়ে যাব কস্ট অফ গুড সোল্ড। 2,000 ইউনিট ওপেনিং কিছু ছিল না, ক্লোজিং 2,000 রয়েছে, ওপেনিংটা যোগ হয়, ক্লোজিংটা বিয়োগ হয়, তাই বিয়োগ করে 18,000 পেয়ে গেলাম কস্ট অফ গুড সোল্ড। 18,000-এর ভ্যালু হচ্ছে এত টাকা, এত টাকা। তার সঙ্গে সেলিং এবং ডিস্ট্রিবিউশন ওভারহেড অ্যাড করলে সেল প্রাইস পেয়ে যায়, কস্ট অফ সেল পাওয়া যায়। কস্ট অফ সেল 18,000-এর পাওয়া গেল 12,420। এটা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। এর সাথে সেলিং ওভারহেড যোগ করলেই ফিগার এসে যায় কস্ট অফ সেল 12,420। এই 12,420টা টোটাল সেলিং প্রাইস থেকে, এটাকে তুমি সেলিং প্রাইসও বলতে পারো, আমি সোল্ড লিখেছি, তুমি সেলিং প্রাইসও বলতে পারো, SELLING সেলিং প্রাইস। সেলিং প্রাইস থেকে কস্ট অফ গুড সেল বিয়োগ করে দিলেই পেয়ে যাবে প্রফিট। দেখো, তোমাদের কোনো অসুবিধা লাগলে তোমরা আমাকে বলতে পারো। আশা করি অঙ্কটা অত্যন্ত সহজ অঙ্ক, এটা পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট। আমরা আরও অনেক অঙ্ক করব, ভ্যারাইটিস টাইপের অঙ্ক করব, তোমরা বুঝতে পারবে। আমার ইচ্ছা আছে আগামী দিনে
আমরা র মেটেরিয়ালের উপরে কিছু অঙ্ক করব, কারণ আমাদের কোর্স তো বিশাল। তোমাদের সঙ্গে প্রথমে আমি সমস্ত সিলেবাসটার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইছি। র মেটেরিয়াল এবং র মেটেরিয়ালের উপর বিভিন্ন আলাপ আলোচনা এবং অঙ্ক টঙ্ক করব। তার ফাঁকে ফাঁকে আমরা কস্টশিটও করব, র মেটেরিয়ালও করব। র মেটেরিয়ালের কিছু অঙ্ক করানোর পর তারপর আমরা লেবারে চলে যাব। আমরা তার ফাঁকে ফাঁকে লেবার করব, র মেটেরিয়াল করব, কস্টশিট করব। এইভাবে ধীরে ধীরে আমরা অঙ্ককে মুভ করতে করতে বেরিয়ে যাব। যখন তোমাদের পরীক্ষা সামনে এসে যাবে, দেখবে পুরো কোশ্চেন পেপারটাই তোমাদের কাছে জলের মতো সহজ এবং সবগুলোই তোমাদের কাছে জানা থাকবে। তোমাদের কোনো অসুবিধা হবে না, দেখবে সবই তোমাদের করা অলরেডি। তাই আমি তোমাদেরকে বলছি, যাতে আমাদের পরবর্তী লেকচার, পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস তোমরা মিস না করো, তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। আর তোমাদের প্রশ্ন সে তো তোমরা সবসময়ই আমাকে জানাতে পারো টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার চ্যানেল ডেসক্রিপশান এবং ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। সামনের দিনের ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা ওয়েট করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।